হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই ইজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তোমরা যারা এই টপিকটা জানো তারা বুঝবে যে এই টপিকটা ইম্পর্টেন্স কতটা। আজকের দিনে আমরা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো দিচ্ছি, যেমন ধরে নাও এসএসসি, রেলওয়েজ, পুলিশ, ব্যাংকিং, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত এক্সামে কিন্তু এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে কোয়েশ্চেন দেয়। কোথায় কোথায় দেয়? যেমন তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ কোয়েশ্চেনে দেবে, এরার ডিটেকশন কোয়েশ্চেনে দেবে, সেন্টেন্স ইমপ্রুভমেন্টেও কোয়েশ্চেনে তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে দেবে। এক্সাম ছাড়ো, সাপোজ তুমি কোথাও রাইটিং লিখছো, কোনো লেখা লিখছো, বা কারোর সাথে তুমি কমিউনিকেট করছো, কথা বলছো স্পোকেন ইংলিশের মাধ্যমে, সেই সমস্ত জায়গাতেও কিন্তু আমাদের বেস জিনিসটা কি থাকে, আমি কিভাবে আমার মনের ভাব প্রকাশ করি একটা সেন্টেন্স বা বাক্যের মাধ্যমে। তো সেই সেন্টেন্স সঠিকভাবে বলার জন্য কিন্তু আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানা অবশ্যই দরকার। কেন দরকার? একটা সেন্টেন্সের মেন কিছু ভাগ থাকে। একটা সেন্টেন্স তো এত বড় অংশ, তার মধ্যে ছোট ছোট পার্টে বিভিন্ন ভাগ থাকে। সেই ভাগগুলো কি কি? আমাদের থাকে সাবজেক্ট, আমাদের থাকে ভার্ব, আমাদের থাকে অবজেক্ট। এবার এই সাবজেক্ট এবং ভার্ব, এটা নিয়ে কিন্তু টপিকের নামটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা চুক্তি। চুক্তিটা কি রয়েছে? ভার্ব সবসময় সাবজেক্টের কথা মতো চলবে। যদি কথা মতো চলে তাহলে সেন্টেন্স ঠিক থাকবে। আরো ক্লিয়ারলি বুঝে নাও। সাপোজ এই সাবজেক্টকে আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, সাবজেক্টকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের একজন ক্যাপ্টেন, ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন, সাপোজ রোহিত শর্মা। আমি সাবজেক্টকে ধরে নিচ্ছি তুমি রোহিত শর্মা, ভার্বকে ধরে নিচ্ছি আমি প্লেয়ার বিরাট কোহলি, জাস্ট সাপোজ ধরে নিয়েছি। এবার ধরে নাও ক্যাপ্টেন রোহিত শর্মা কোহলিকে বলল যে তুমি আজকে ওপেনিং এ নামবে। কোহলি বললো ঠিক আছে, ম্যাচটা তারা জিতে গেল। অন্য একটা ম্যাচে দেখা গেল রোহিত শর্মা ক্যাপ্টেন কোহলিকে বলল তুমি আজকে 4 ডাউনে নামবে, কিন্তু কোহলি এবার কথা শুনলো না, বলল না আমি আগের বার ওপেনিং এ নেমেছিলাম, আমি এখনো ওপেনিং এ নামবো। প্লেয়ার অর্থাৎ ভার্ব ক্যাপ্টেনের কথা শুনলো না এবং ম্যাচটা তারা হেরে গেল। ঠিক এই রকমটাই আমাদের সেন্টেন্সের সঙ্গেও হয়। ভার্ব যদি নিজের ক্যাপ্টেন অর্থাৎ সাবজেক্টের কথা শুনে চলে বা তার কথা অনুযায়ী নিজের গ্রুপকে পরিবর্তন করে, তাহলে আমরা গেমটা জিততে পারবো, অর্থাৎ আমাদের সেন্টেন্স ঠিক হবে। আর যদি কথা না শুনে চলে তাহলে আমাদের সেন্টেন্স ভুল হয়ে যাবে। সাপোজ এইখানে দেখো, এখানে সাবজেক্ট রয়েছে আই, ভার্ব রয়েছে প্লে। কি লেখা আছে? আই প্লে ক্রিকেট। এই সেন্টেন্সটা সঠিক রয়েছে। এইবার এখানে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, আই এর জায়গায় হয়ে গেছে রাম, রাম হয়ে গেছে, বাদ বাকিটা একই রয়েছে, কিন্তু এখানে সেন্টেন্সটা ভুল রয়েছে। কারণ এইখানে এই ভার্বটি, প্লে ভার্বটি সাবজেক্টের কথা অনুযায়ী বা সাবজেক্টের রূপ অনুযায়ী নিজেকে পরিবর্তন করেনি। সাবজেক্টের রূপ অনুযায়ী যদি পরিবর্তন করতো তাহলে এই প্লেটা নিজেকে পরিবর্তন করে একটা এস যোগ করে হয়ে যেত প্লেস। যখনই হয়ে যেত প্লেস, যে রাম প্লেস ক্রিকেট, তখন কিন্তু সেন্টেন্সটা একদম সঠিক হয়ে যেত। বোঝা গেল? অর্থাৎ ভার্বকে সবসময় সাবজেক্টের কথা অনুযায়ী নিজের রূপকে বা নিজেকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন করতে পারে তাহলে সেন্টেন্সটাও ঠিক হবে এবং আমরা ম্যাচটাও জিততে পারবো। আর যদি পরিবর্তন না করে তাহলে সেন্টেন্সও ভুল হবে, অর্থাৎ আমরা ম্যাচটাও হেরে যাব। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং এই ভিডিওতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 9টা রুলস নিয়ে ডিসকাস করব এবং এই ভিডিও শেষে তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে অ্যাটলিস্ট কোনো প্রবলেম থাকবে না। টোটাল 9টা রুলস নিয়ে আমরা ডিসকাস করব। তো প্রথম রুল কি বলছে দেখে নিই চলো। ফার্স্ট রুল বলছে বা রুল 1 বলছে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব। কি বলছে? এ বলছে একজন বা একটাকে বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে। সাধারণত ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। কি বলছে? একজন বা একটাকে বোঝালে। যদি সাবজেক্টকে একজন বা একটা বোঝায়, একটা বলতে কোনো জিনিস বোঝাতে পারে, আর একজন বলতে কোনো একজন ব্যক্তি বোঝাতে পারে। যদি একজন ব্যক্তি বোঝায় বা একটা জিনিস বোঝায় তাহলে ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার হবে এবং ভার্বের শেষে সাধারণত আমরা এস বা ইএস যুক্ত করে থাকি। এক্সাম্পল দেখে নিই চলো। যেমন হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট অর্থাৎ সে ক্রিকেট খেলে। সি লাইকস কফি, সি লাইকস কফি। দ্য বয় রানস ফাস্ট, এখানে কিন্তু সব জায়গাতেই দেখো যে হি, সি, দ্য বয়, এই তিনটেতেই কিন্তু
একজনকেই বোঝাচ্ছে। সো এই রুল অনুযায়ী একজনকে যখন বোঝাচ্ছে তাহলে আমার ভার্বটা কি আছে, সিঙ্গুলার ভার্ব রয়েছে এবং ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়েছে। মনে রাখবে এই রুলটা কি বলছে, একজন বা একটাকে বোঝালে ভার্ব সিঙ্গুলার হবে, সাধারণত ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। একজন রয়েছে, এবার একজনের জায়গায় যদি বেশি জন হতো তাহলে কিন্তু এই রুলটা খাটতো না। তো এই রুলটা শুধুমাত্র একজন বা একটাকে, যখন সাবজেক্ট একজন বা একটাকে বোঝাচ্ছে তখন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে এবং ভার্বটি সিঙ্গুলার হবে। সেকেন্ড রুলটা দেখে নাও। সেকেন্ড রুল কি বলছে, সেকেন্ড রুল বা রুল নাম্বার 2 বলছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। একাধিক যদি বোঝায়, সাবজেক্ট যদি একাধিক বোঝায় তাহলে ভার্ব প্লুরাল হবে এবং ভার্বের শেষে এস বা ইএস বসবে না। এক্সাম্পল দেখে নাও, দে প্লে ক্রিকেট, উই লাইক কফি, দ্য বয়েজ রান ফাস্ট। এখানে লক্ষ্য করে দেখো, দে প্লে ক্রিকেট, এখানে কি একজন বোঝাচ্ছে না, এখানে একজন বোঝাচ্ছে না, এখানে অনেকজন বোঝাচ্ছে, তারা বোঝাচ্ছে, তারা ক্রিকেট খেলে, অনেকজনকে বোঝাচ্ছে। উই লাইক কফি, এখানে কিন্তু একজনকে বোঝাচ্ছে না যে সে কফি পছন্দ করে, এখানে অনেকজনকে বোঝাচ্ছে। দ্য বয়েজ রান ফাস্ট, এখানে তিনটেতেই দেখো, তিনটেতেই কিন্তু একজনের অধিক বোঝাচ্ছে। সুতরাং এই নিয়ম অনুযায়ী যখনই একজনের অধিক বোঝাচ্ছে, একাধিক বোঝাচ্ছে, তখন ভার্বটা প্লুরাল হয়েছে এবং ভার্বের শেষে এস বা ইয়েস বসছে না। চলো দেখে নিই রুল নাম্বার 3 কি বলছে। রুল নাম্বার 3 অর্থাৎ আই অ্যান্ড ইউ এর স্পেশাল রুল, আই এবং ইউ এর জন্য একটা আলাদা স্পেশাল করে বানানো রুল। কি বলছে, আই এবং ইউ সিঙ্গুলার হলেও ভার্ব প্লুরালের মতো হবে। অর্থাৎ আই এবং ইউ একজন ব্যক্তিকে বোঝালেও তার ভার্বটা কিন্তু প্লুরালের মতোই হবে। এক্সাম্পল দেখেন, আই প্লে ক্রিকেট, আই অ্যাম হ্যাপি, ইউ আর লেট, ইউ লাইক কফি। এখানে প্রত্যেক কটি আই এবং ইউ যে ইউজ করা হয়েছে, এখানে প্রত্যেক কটি কিন্তু একজনকেই বোঝাচ্ছে, কিন্তু তার ভার্বটা দেখো এখানে প্লুরালের মতো ব্যবহার হয়েছে, সিঙ্গুলার মতো হয়নি। সিঙ্গুলারের মতো হলে এস বা ইএস যোগ হতো, কিন্তু তার ভার্বটা প্লুরালের মতো ব্যবহার হয়েছে। রুল নাম্বার 4 কি বলছে, রুল নাম্বার 4 বলছে ইচ, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান। এগুলো দেখতে আমাদের প্লুরালের মতো মনে হলেও এগুলোকে কিন্তু আমরা সিঙ্গুলার হিসেবে ধরব। এক্সাম্পলটা দেখে আরো ভালো করে বোঝার চেষ্টা করব। ইচ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট, এভরিওয়ান লাইকস মিউজিক, সামবডি হ্যাজ কল্ড ইউ। এই সেন্টেন্সগুলোর প্রত্যেক কটাতে দেখো ওয়ার্ডগুলো ইচ, এভরিওয়ান, সামবডি, এই ওয়ার্ডগুলো দেখে আমার অনেকটা প্লুরালের মতো মনে হচ্ছে, কিন্তু এগুলোকে ধরা হয়েছে কি হিসেবে, সিঙ্গুলার হিসেবে। যেমন ইচ স্টুডেন্ট, এখানে ভার্ব কি আছে, ইজ, অর্থাৎ এটাকে আমাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। এভরিওয়ান লাইকস, এস একটা অ্যাড হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। সামবডি হ্যাজ, এখানেও কিন্তু সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে। তো কি বলছে, এই ওয়ার্ডগুলো যদি আমি দেখতে পাই, ইচ, এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, এই ওয়ার্ডগুলো দেখলে আমাকে প্লুরালের মতো মনে হতে পারে, কিন্তু আমি ভুল করব না, আমি ভার্বটাকে অবশ্যই তার সিঙ্গুলার হিসেবে ট্রিট করব। রুল নাম্বার 5, রুল নাম্বার 5 বলছে অ্যান্ড দিয়ে যুক্ত সাবজেক্ট অবশ্যই প্লুরাল ভার্ব ইউজ করবে। দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হলে ভার্ব প্লুরাল হবে। দুটো আলাদা আলাদা সাবজেক্ট যখন অ্যান্ড দিয়ে তাদের যোগ করা হচ্ছে সেন্টেন্সের মধ্যে, তখন তার ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। কেমন দেখে নাও এক্সাম্পলে, রাম অ্যান্ড শ্যাম আর ফ্রেন্ডস, টি অ্যান্ড কফি আর অ্যাভেলেবেল। খেয়াল করে দেখো, ভার্ব আছে প্লুরাল, এখানে যুক্ত হয়েছে কি দিয়ে, অ্যান্ড দিয়ে। অর্থাৎ রুল নাম্বার 5 অনুযায়ী অ্যান্ড দিয়ে যুক্ত সাবজেক্ট, দুখানা সাবজেক্ট যখন যুক্ত হয়ে যাচ্ছে, রাম অ্যান্ড শ্যাম যখন যুক্ত হয়ে গেল অ্যান্ড দিয়ে, টি অ্যান্ড কফি যখন যুক্ত হয়ে গেল অ্যান্ড দিয়ে, তখন তার ভার্ব কি হবে, প্লুরাল হবে। রুল নাম্বার 6, এই রুলটাকে অবশ্যই ভালো করে বুঝে নেবে, কারণ এটা অনেক সময় কনফিউজিং হতে পারে এবং এই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু কম্পিটিটিভ এক্সামে এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। কি বলছে রুল নাম্বার 6, রুল নাম্বার 6 বলছে অ্যান্ড থাকলেও এক ব্যক্তি বা এক জিনিস বোঝায় যদি, তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে। একই ব্যক্তি বা একটাই জিনিস যদি বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। অর্থাৎ আমি দুটো সাবজেক্টকে অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, কিন্তু সেই দুটোকে যুক্ত করার পরেও গোটা জিনিসটা যদি একজনকেই বোঝাচ্ছে, তাহলে কিন্তু ভার্বটাকে আমাকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে হবে। কেমন দেখে নাও, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। এখানে ভার্ব কি আছে, ইজ, অর্থাৎ সিঙ্গুলার হয়েছে, অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, অথচ ভার্ব সিঙ্গুলার হয়েছে। এটা কারণ
যুক্ত করার পরেও এই জিনিসটা কিন্তু একটা জিনিসকেই বোঝাচ্ছে। যদি আমি বলতাম ব্রেড অ্যান্ড বাটার ইজ অ্যাভেলেবেল, মানে কোনো লোক আমাকে দোকানে জিজ্ঞেস করছে যে তোমার কাছে কি কি অ্যাভেলেবেল আছে, আমি বলছি ব্রেড অ্যান্ড বাটার ইজ অ্যাভেলেবেল, অর্থাৎ ব্রেড আলাদা আছে, বাটার আলাদা আছে, দুটোকে কম্বাইন করে আমি বলছি এই দুটো অ্যাভেলেবেল আছে, তখন আমি বলতাম ব্রেড অ্যান্ড বাটার আর অ্যাভেলেবেল। কিন্তু এখানে কি বলছি, ব্রেড অ্যান্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট, এইটাকে যখন আমি যুক্ত করেছি ব্রেড অ্যান্ড বাটার একটাই জিনিস বোঝাচ্ছে, অর্থাৎ একটা পাউরুটির মধ্যে এখানে আমি বাটার লাগিয়ে দিয়েছি, তো গোটা জিনিসটাই একসঙ্গে হয়ে গেছে ব্রেড অ্যান্ড বাটার। তো একটাই জিনিস যেহেতু বোঝাচ্ছে ভার্ব সিঙ্গুলার হবে। সিমিলারলি দ্য রাইটার অ্যান্ড পোয়েট ইজ ডেড, এখানেও দেখো রাইটার আর পোয়েট আলাদা আলাদা সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত করেছি, কিন্তু এই দুটো সাবজেক্ট একজন মানুষকেই নির্দেশ করছে, সেই জন্য এখানে ভার্বটাও সিঙ্গুলার হয়েছে। এই রুলটা অবশ্যই ভালো করে বুঝে নেবে, কারণ এই রুল থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। রুল নাম্বার 7, রুল নাম্বার 7 কি বলছে, অর অবলিক নর রুল, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যদি আইদার অর অথবা নাইদার নর থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল কি হবে, ভার্ব বসবে, ভালো করে শুনবে, এটা নিয়ে কিন্তু প্রচুর কোয়েশ্চেন, তোমাদের ট্রিকি কোয়েশ্চেন থাকে কম্পিটিটিভ এক্সামে। ভার্ব বসবে শেষ সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ সেন্টেন্সের লাস্ট যে সাবজেক্টটা থাকবে সেই অনুযায়ী ভার্বটা বসবে। কেমন দেখে নাও এক্সাম্পলে, আইদার হি অর আই অ্যাম রাইট, আইদার হি অর অ্যাম আই রাইট, এইখানে ভার্ব কি আছে, অ্যাম আছে, ভার্বটা কি ভার্ব, সিঙ্গুলার না প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার ভার্ব, এটা বসছে কি অনুযায়ী, আই অনুযায়ী, অর্থাৎ শেষ সাবজেক্ট অনুযায়ী, এটা বুঝবে। আরো আগে দেখে নাও এক্সাম্পল, আইদার ইউ অর হি ইজ গিলটি, আইদার ইউ অর হি ইজ গিলটি, ভার্ব আছে ইজ, এটাতে কি আছে, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট আর প্রেজেন্ট, এখানে ভার্ব আছে আর। এবার এই জিনিসগুলো কেন হলো, সব ক্ষেত্রেই দেখো সেন্টেন্সের মধ্যে আইদার অর অথবা নাইদার নর আমরা পেয়েছি, যখনই পেয়েছি এই রুল অনুযায়ী ভার্বটা আমরা বসিয়েছি লাস্ট যে সাবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী, এইটা লাস্ট সাবজেক্ট কি হয়েছে, আই, সো আই এর অ্যাকর্ডিংলি আমি ভার্বটাকে বসিয়েছি, আই এর অ্যাকর্ডিংলি ভার্ব হবে অ্যাম, সেটা বসিয়েছি। ইজ, ইজে এইখানে আমার লাস্ট সাবজেক্ট কি আছে, হি, সো হি এর অ্যাকর্ডিংলি ভার্ব কি হওয়া উচিত, ইজ, তো ইজ আমি বসিয়েছি। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্ট আর প্রেজেন্ট, এখানে লাস্ট সাবজেক্ট কি আছে, লাস্ট সাবজেক্ট আছে দ্য স্টুডেন্টস, সো স্টুডেন্টস অর্থাৎ অনেকজন, স্টুডেন্টস অনুযায়ী আমি ভার্বটাকে আর বসিয়েছি। আমি টিচার মানে একজন অনুযায়ী ভার্বটাকে ইজ বসাইনি, আমি লাস্ট সাবজেক্ট অর্থাৎ স্টুডেন্টস অনুযায়ী ভার্বটাকে বসিয়েছি আর। এই রুলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই রুলটা ভালো করে বুঝে নেবে এবং মাথায় ঢুকিয়ে নেবে। রুল নাম্বার 8, রুল নাম্বার 8 কি বলছে, কালেকটিভ নাউনের রুল, কালেকটিভ নাউন থাকলে তার রুলটা কি হবে। এবার এই কালেকটিভ নাউনের মধ্যে কোনো একটা গ্রুপ বা কোনো একটা ঝাঁককে বোঝাই আমরা, সো এখানে গ্রুপকে যখন একক বা একটা ইউনিট হিসেবে আমরা যখন ভাবছি বা সেন্টেন্স বোঝানোর চেষ্টা করছি, তাহলে সেখানে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যদি গ্রুপের আলাদা আলাদা সদস্য বোঝায়, গ্রুপের প্রত্যেককে যদি আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল মেম্বার্সদের বোঝায়, তাহলে কিন্তু অবশ্যই সেখানে প্লুরাল ভার্ব ইউজ করব। কেমন দেখে নাও, দ্য টিম ইজ উইনিং, দ্য টিম ইজ উইনিং, আবার দেখো দ্য টিম আর ফাইটিং, দুটো ক্ষেত্রে কিন্তু দুই রকম, এক জায়গায় রয়েছে সিঙ্গুলার, এক জায়গায় রয়েছে প্লুরাল, কারণ প্রথম ক্ষেত্রে এখানে এই গ্রুপটাকে বা এই টিমটাকে একক বা একজন হিসেবে বা একটা টিম হিসেবে বোঝানো হয়েছে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সটা যেখানে আমরা আর ইউজ করেছি, এখানে টিমকে বোঝানো হয়েছে যে প্রত্যেক সদস্য আলাদা আলাদা ভাবে, অর্থাৎ দ্য টিম আর ফাইটিং মানে তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করছে, অনেকজন একসঙ্গে মারামারি করছে, সেই ক্ষেত্রে আমরা ভার্বটা প্লুরাল অর্থাৎ আর ইউজ করেছি। এবার এই সেন্টেন্সটা এখানে ইজ কি হতো, যদি আমি বলতাম দ্য টিম অন্য একটা টিমের সঙ্গে ফাইট করছে, এই টিমটা অন্য একটা টিম বা তার অপোনেন্টের সঙ্গে ফাইট করছে, অর্থাৎ কোনো ম্যাচের মধ্যে রয়েছে, তারা দুটো টিম একে অপরের সঙ্গে ফাইট করছে, তখন কি হতো, দ্য টিম ইজ ফাইটিং উইথ ইটস অপোনেন্ট বা দ্য টিম ইজ ফাইটিং উইথ অ্যানাদার টিম, তখন আমি ইজ ইউজ করতাম। সো তোমাকে ভালো করে বুঝতে হবে যে কি বোঝাতে চেয়েছে বাক্যটার মাধ্যমে, সেইভাবে তুমি ভার্বটাকে চুজ করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, রুল নাম্বার 9, রুল নাম্বার 9 কি বলছে, অ্যামাউন্ট, ডিস্টেন্স অথবা টাইম, এইগুলো যদি দেওয়া থাকে, এগুলো
জেনারেলি একক হিসেবে ধরা হয়। এগুলো সাধারণত সিঙ্গুলার ভার্ব ইউজ করে। যেমন 10 ইয়ার্স, এখানে কি রয়েছে ইয়ার্স, দেখে তোমার মনে হচ্ছে যে অনেক বছর বলছে, তো এখানে জেনারেলি প্লুরাল ইউজ করব, কিন্তু না, রুল বলছে 10 ইয়ার্স ইজ আ লং টাইম, ভার্ব সিঙ্গুলার। 5 কিলোমিটার্স ইজ ভার্ব, 5 কিলোমিটার্স লেখা আছে কিন্তু ভার্ব কি হচ্ছে সিঙ্গুলার, ইজ ব্যবহার হচ্ছে। 50 রুপিস, अगेन ইজ, 50 রুপিস ইজ এনাফ, 50 টাকায় যথেষ্ট। এই রুলটাও ভালো করে মাথায় রাখবে। সো এটা ছিল সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের টোটাল 9টা রুল, একদম ইজিলি তোমাদের জন্য। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। যদি এই ভিডিও কন্টেন্টটা বুঝতে তোমাদের কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলেও কমেন্ট করবে, যদি ভালো লেগে থাকে তাহলেও অবশ্যই জানাবে। যদি মনে হয় এটা অন্য কাউকে জানানো উচিত তাহলে এটাকে অবশ্যই শেয়ার করবে এবং আমাকে সাপোর্ট করার জন্য আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব